আলো স্বামীর ডাকে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। এসে স্বামীর সামনে দাঁড়াতেই অবাক হয়ে যায়। স্বামীর পাশে সুদেহী সুন্দর চোখের পুরুষটিকে দেখে স্বামীর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। স্বামীন হেসে বলে, চিনতে পারলে না? আলো অস্ফুটে বলে, মইন। মইন বিনয় হেসে সালাম দিয়ে বলে, কেমন আছেন মিষ্টি আন্টি? আলো এগিয়ে এসে হাত বাড়িয়ে মইনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, চিনতে পারছি না বাবা, এতটা বদলে গেছো তুমি, এতটাই। ইনশা দোতলায় উঠে নিজের ঘরে ঢুকে চুপচাপ বসেছিল। তারপর মাথা তুলে আয়না নিজেকে দেখে তার নিজেকে নিজের কাছে একেবারে সদরঘাটের জমিলা পাগলির মতো লাগছিল। আজ প্রেস্টিজ বলে কিছুই থাকলো না। তাতে কি, ওই লোকটা তাকে পাগল ভাবলেই বা কি, একটা বাইরের লোক, এসব ভেবে নিজেকে সান্ত্বনা দিয়েছে ইনশিয়ার। ইনায়া আপু রুমে দরজায় দাঁড়িয়ে বলে, আপু বল, ওরা এসেছে তো, আসো না, গল্প করবে। ইনশিয়ার বোনের কথা উঠে দাঁড়ায়। তারপর ইনায়া পিছু পিছু তার ঘরে যায়। ইনায়া 5 বান্ধবী ইনশিয়া আর ইনায়ার সাথে আড্ডা জমিয়েছে বেশ। সবার মুখে কৌতূহল ইনশিয়াদের বাড়িতে মানুষগুলো নিয়ে। এরা একান্নবর্তী পরিবার কিনা, যা এই যুগে বিরল। ইনশিয়াও ইনায়া সবার বিবরণ দিতে যাচ্ছিল। এবারই কোন সদস্য কেমন প্রকৃতি ইত্যাদি আরও অনেক কিছু। কথায় কথায় নিধি কৌতূহলী হয়ে বলে ওঠে, তোমাদের বড় দাদান কি নির্বাচনে লড়বে? সেই দিন আমার ড্যাড বলল, শিওর না, তবে ধরা যায়। ইনশা উত্তর দেয়। ইহানকে নিয়ে তাদের কৌতূহলের শেষ নেই। খুঁটিয়ে খুঁটিয়ে সব জেনে নিচ্ছে ইহানের ব্যাপারে। হুট করে সাইমা বলে ওঠে, তোমাদের বড় দাদান তো। কথাটা সম্পূর্ণ করতে পারল না সাইমা। ইনশা আর ইনায়া সরু চোখে কঠিন দৃষ্টি দেখে সে মিয়ে যায়। কথা ঘুরিয়ে বলে, না মানে বড় দাদান ভীষণ হট মেজাজে, তাই না? ইনশা পুরোটা বুঝতে পেরেছে। সে হাসি চেপে রেখে গম্ভীর হয়ে বলে, খুব খুব রাগী। ধারের কাছেও ঘেঁষবে না খবরদার। দাদানের কথায় কথায় মানুষ তুলে আছাড় মারার অভ্যাস। নিধি একটা ঢোক গিলে বলে, তা কেন? দাদান আর্মিতে ছিল, জানো না ওই হাতে কত লোককে ঠুস ঠাস মেরেছে? এই অভ্যাস হয়ে গিয়েছে। রুশপি দাঁত বের করে বলে, আপু মাইন্ড করো না, ওনাকে দেখলে আমার কেন জানি একটা গান মনে পড়ে যায়, ওই যে। ইনশা রুশপির দিকে তাকিয়ে বলে, ও আচ্ছা তাই, কিন্তু আমার বড় দাদানের মুখ দিয়ে মিঠা কথা বের হয় না। রিন্তু অনেকটা সাহস সঞ্চয় করে ইনশাকে বলে, আচ্ছা ওনার কোনো গার্লফ্রেন্ড নেই আপু? দাদা না নেই, দাদান তো বিয়ে করবে। বাড়ি থেকে মেয়ে দেখছে দাদানের জন্য। সবাই আরও বেশি কৌতূহলী হয়ে উঠছে। সাইমা বলে ওঠে, কেমন মেয়ে পছন্দ তোমার দাদানের আপু? ইনশা তেসরা নজরে সাইমা দেখে নিয়ে বলে, দাদানের পছন্দ আমার মতো 24-25 বছর বয়সী মোটামুটি মধ্যবিত্ত পরিবার শিক্ষিত মেয়ে খুঁজছে। রিন্তু অবাক হয়ে বলে, কেন এই বয়সী কেন? এর থেকে কম বয়সী হলে অসুবিধা কোথায়? অসুবিধা আছে, দাদানের কাছে এর থেকে ছোট মেয়ে বাচ্চা মনে হয়। সে বাচ্চার সাথে সংসার করতে আগ্রহী নয়। ইনা এতক্ষণে বোনের বান্ধবীদের কথা মনোযোগ দিয়ে শুনছিল। সে সাফ বুঝতে পেরেছে আপু তার বান্ধবীদের জ্বালাতে চাইছে। রিন্তু সব বাকি মেয়েরা মন দিয়ে হঠাৎ খারাপ করে গেল। মনে হচ্ছে আফসোস হচ্ছে তাদের। তাদের বয়সটা আর একটু বেশি হলে, অথবা ইহান তাজওয়ারের বয়সটা আর একটু কম হলে কি বেশি ক্ষতি হয়ে যেত? রুশপি হঠাৎ করে বলে ওঠে, আর তোমার মেজো দাদানের কি অল্প বয়সী মেয়েদের অ্যালার্জি আছে আপু? ইনশা হাসি চেপে রেখে গম্ভীর কণ্ঠে বলে, না না, অ্যালার্জি কেন থাকবে? ও তো 5টা গার্লফ্রেন্ডই তোমাদের বয়সী। ইনা পেট চেপে নিশ্চুপ হাসতে থাকে বোনের কথায়। 5 বান্ধবী বিস্ময় হতবাক হয়ে যায়। রুশপি হতভম্ব ভাব নিয়ে বলে, ওনার গার্লফ্রেন্ড আছে, তাও 5টা? ইনশা গম্ভীর মুখে মাথা নাড়ায়। দ্বিতীয় দফা সবার হৃদয় ভেঙে যায়। ইনশা সবার দিকে ডেজার্টের বাইকটি এগিয়ে দিতে দিতে বলে, সে কি, খাচ্ছ না কেন? খাও। তখনই স্বামিনিয়াশা মির্জা ঘরের বাইরে দাঁড়িয়ে নর্মস্বরে ডাকে, আম্মা। ইনশা উঠে দাঁড়ায়। ঘরের বাইরে এসে বলে, কিছু বলবে পাপা? আমার চলেন, আপনাকে একটু নিচে যেতে হবে। নিচে কেন পাপা? অবাক হয়ে বলে ইনশা। বাড়িতে মেহমান এসেছে, তাকে একটু আপ্যায়ন করতে হবে না? কিন্তু পাপা আমি। হ্যাঁ তুমি। ছোট কাজ আম্মা করবে আর চলে আসবে। তোমার মেজো মায়ের হাত পুড়েছে, সে তো পারবে না। জোনাকি আজ আসেনি, তোমার আম্মা একা একা কয়দিকে সামলাবে?
ইনসার কাজ করতে অসুবিধা নেই, তবে যে যায় পড়ানোর অবাক। তার বাবা তাকে কখনো কোনো কাজ বলেনি। আজ কি হলো? সে মাথা নেড়ে অস্ফুট বলে, চলো যাচ্ছি। স্বামী নিজের মেয়ের মাথা থেকে পা পর্যন্ত দেখে বলে, এভাবে যাবে না মা, এ বেশি। ইনসা দ্বিতীয়বারের মতো অবাক হয়ে বলে, তখন তো তোমার মেহমান এ বেশি আমাকে দেখল, তাতে কি? স্বামীন হেসে বলে, তখন দেখেছে বলে এখনও যেতে হবে আম্মা। ইনসাও খানিকটা বিরক্ত হয়ে কাট বলে, তুমি আমার ড্রেস নিয়ে কেন পড়ছো পাপা? এমনভাবে বলছো যেন আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। স্বামী আসা থতমত খেয়ে যায়। মেয়ের কথা নিচু স্বরে বলে, এমন কিছু না মা। কি বলো তো, বাইরে একজন মানুষ এসে দেখলো আমাদের বাড়িতে একজন দরবেশ ঘুরছে। এখন তাকে কিভাবে বিশ্বাস করায়? এই দরবেশ আমার আদরের মেয়ে এবং আমি তাকে প্রচুর ড্রেস কিনে দিই, তবুও এই পাগল মেয়েটা ফুটো ছেঁড়া জামা পরে থাকে। বাবার কথা ইনসা লজ্জিত হয়ে হাসে। স্বামীর মেয়ের দিকে তাকিয়ে বলো, ভদ্র দেখে একটা সালোয়ার কামিজ পরে চুলটা আশ্রে আসেন আম্মা যান। পাপা চলে যেতে ইনসা নিজের ঘরে ঢোকে। আলমারি ভর্তি তার সালোয়ার কামিজ, যা সে কখনো ছুঁয়েও দেখে না। সেখান থেকে একটা নীল সাদা কম্বিনেশনের সালোয়ার কামিজ পরে চুলটা আঁচড়ে ক্লাচার দিয়ে আটকে ওড়নাটা ভদ্রভাবে গায়ে জড়িয়ে নেয়, বুকের ওপর আড়াআড়ি করে দেয় ওড়নাটা। তারপর হাতের ফোনটা বিছানার উপর রেখে নিচতলায় যায়। নিচতলায় গিয়ে ইনসা দেখতে পায় মঈনকে বসিয়ে আলো আর ঋতু গল্প করছে। যাই হোক, ইনসার কাজ করতে অসুবিধা নেই। এমনিতেও বাড়ির কোনো কাজ সে হাত লাগায় না। সে এগিয়ে যেতে আলো ইনসাকে বলে, এইদিকে আয়, এই লোকটাকে চিনতে পারলি? ইনসা একটা ঢোক গিলে নেয়। চিনতে পারবে না? এই লোকটা তো সেই খরুসটা। ইনসা কানের কাছে এখনও বাজছে সেই ধমক, সো কল্ড পাপা কি পড়ি, আই ডোন্ট ওনার নো ইয়োর পাপার নেমস। একেই দৈত্যর মতো ধারালো কণ্ঠে মালিককে কিভাবে ভুলবে ইনসিয়া? সেই দিনের কথা মনে পড়তে ইনসিয়ার মনে অন্য আতঙ্ক এসে বাসা বেঁধেছে। এই লোক মাম্মাকে বলে দেয়নি তো সেই দিনের কথা? তাহলে আজ ইনসার হচ্ছে। আলো আবারও বলে, আমি বোকা, তুই তো চিনতে পারবি না, তুই তখন একেবারে পুচকো ছিলি। ইনসার মাম্মার কথা বুঝতে পারছে না কিছু, তাই কি এই লোককে চেনার কথা? কিভাবে? মঈন এবার ইনসার দিকে এক পলক তাকায়। রীতিমতো বেশভূষা পাল্টে ভদ্র হয়েছে দেখে তার খানিক হাসি পায়, কিন্তু সে মুখভঙ্গি স্বভাবসুলভ গম্ভীর রেখে বসে আছে। আলো ব্যস্ত হয়ে পড়ে মঈনের সাথে আলাপ জুড়ে দিতে। ইনসা নিচু স্বরে বলে, মাম্মা টেবিল সেট করবো? হ্যাঁ হ্যাঁ কর। তোর পাপা ইহান আর মঈন খাবে, একটু পর ও বেরোতে হবে। ইনসা আর চোখে মঈনকে দেখে ভাবার চেষ্টা করে, কে এলো? ওয়াল ক্যাবিনেট থেকে ডিজাইনার ডিনার সেট নামিয়ে টেবিলে সেট করে সে। ঋতু উঠে এক হাতে রান্নাঘর থেকে বাটিতে খাবার নিয়ে এসে টেবিলে রাখতেই ইনসা তার মেজমাকে নিচু গলায় বলে, আচ্ছা মেজমা, কে এলো? তুই চিনতে পারছিস না? চেনার কথাও না। ও থানা রোডের এতিমখানার একজন সদস্য ছিল। তুই খুব ছোট থাকতে তোকে তোর দাদানদের সাথে নিয়ে প্রায় যেত ভাইয়া ভাবি। 15 বছর পর্যন্ত ওখানেই ছিল ছেলেটা ছোট থেকেই তুখোড় মেধাবী, একা একা টিউশনি করে লেখাপড়া করে বছর 4 আগে চাকরি হলো। ভীষণ ভালো একটা ছেলে। ভাইয়ার কাছে ওর কথা কত শুনেছি। ইনসা মাথা ঘুরিয়ে মঈনকে দেখে, লোকটা এটিম, তাই বুঝি বাবা এত স্নেহ করে? ইনসা খানিকটা খারাপ লাগে। এতদিন মনে মনে লোকটার মা বাপ জড়িয়ে কত নেগেটিভ কমেন্ট করলো, তাই সে মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। লিভিং রুমে সোফায় বসে স্বামী হো হো করে হাসতে মঈনের সাথে। আলো উঠে এসে ইনসাকে বলে, যা গিয়ে ইহানকে ডেকে আন, ও এখনও খায়নি, যা। ইহানকে ডাকতে হয় না। সুইমিং সেরে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পায়জামা পরে নিচে নেমে আসে। মঈন উঠে দাঁড়িয়ে কর
মর্দন করে ইহানের সাথে। শামীম উঠে তাদের খাবার টেবিলে খেতে বসার জন্য নির্দেশ দেন। তারপর ইনশিয়ার দিকে তাকিয়ে নর্মস্বর বলে, আম্মা খাবারটা পরিবেশন করে দিন। ইনশিয়া আরও অবাক হয়, আজ পাপা এমন করছে কেন? আম্মা তো এখানেই দাঁড়িয়ে। সেদি চেয়ার টেনে বসে শামীম মঈনের সাথে আলাপে ব্যস্ত হয়ে পড়ে। ইহান তাজওয়ার বোনের দিকে চোখ গরম করে তাকাতে ইনশিয়া সচল হয়। দ্রুত গিয়ে বাটি হাতে নিয়ে ইহান আর শামীমের প্লেটে রোস্ট তুলে দিয়ে ঘুরে মঈনের পাশে গিয়ে দাঁড়ায়। মঈন কথা বলতে বলতে এক পল ইনশিয়ার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ইনশিয়া জড়তার সাথে সার্ভিং চামচ দিয়ে চিকেনের রোস্ট পিস তুলে দেয়। প্লেটে রাখতে গিয়ে দেখল লেগ পিসটা কোনোভাবে চিমটা আটকে গিয়েছে, প্লেটে পড়ছে না। ইনশিয়া বিরক্ত হয়ে হালকা ঝাঁকি দিতেই লেগ পিসটা ছিটকে মঈনের গায়ে পড়ে যায়। ঘটনাটি ঘটতে সময় নিয়েছে বড়সড় 5 সেকেন্ড। ইউনিফর্ম পরিহিত মঈন ফরাজিত তড়াক করে লাফিয়ে ওঠে। ইনশিয়া এক পলক মঈনের মুখের দিকে আর এক পলক তার ইউনিফর্মের দিকে তাকিয়ে তার পাপা আর ভাই দিকে তাকায়। দুজনই তার দিকে শীতল চোখে তাকিয়ে আছেন, যেন দৃষ্টি ইনশিয়াকে বলতে চাইছে অপদার্থ। আলো তিতিবিরক্ত হয়ে মেয়ে এমন কাণ্ডে টিস্যু বক্স নিয়ে মইনুরের কাছে গিয়ে তার হাতে টিস্যু বক্স তুলে দেয়। মইনুর সবাইকে আশ্বস্ত করে বলে, ব্যস্ত হবে না, ইটস ওকে। ইনশিয়ার কাচুমাচু মুখে দাঁড়িয়ে আছে। রোস্টের টুকরাটা তো সে প্লেটে তুলে দিতে চাচ্ছিল, ওভাবে ওটা ছিটকে ওই লোকের গায়ে পড়ল কীভাবে? মঈন ফরাজি নিজেদের পরিষ্কার করে নিতে নিতে আর চোখে ইনশিয়ার দিকে তাকায়। ইনশিয়া লটকানো মুখটা নিয়ে দাঁড়িয়ে আছে সোজা হয়ে। এক পলক মাম্মার দিকে তাকায় সে। আলোর চোখ পাকিয়ে মেয়েকে ইশারা করতে ইনশিয়া তাড়াহুড়ো করে মইনুরকে রোবোটিক ভঙ্গিতে বলে, দুঃখিত। মঈন গম্ভীর কণ্ঠে জবাব দেয়, ইটস ওকে, নাথিং সিরিয়াস। ইনশিয়ার সেই দিনের মঈন আর আজকের মঈনকে দেখে রীতিমতো অবাক। থানায় যাত্রের বড় স্যারের আজ খুবই বিনয়ী লাগছে, কণ্ঠ কি কোমলতা, কি যেন মধু ঝরছে। নিজেকে পরিষ্কার করে নিয়ে মঈন খেতে বসে, বাকিটা আলো করে দেয়। ইনশিয়া কিছুক্ষণ বোকার মতো সেখানে দাঁড়িয়ে থেকে হেঁটে দোতলায় চলে যায়। ব্যবসার কিছু হাবিজাবি কাগজপত্র ঘাটাঘাটি করে ইরফান উঠে দাঁড়ায়। এসব তার কাছে হাবিজাবি লাগছে। সবার মন রাখতে অফিসে জয়েন করেছে, তবে মন থেকে তার বান্ডেলে ভাবটা যায়নি। গাছাড়া ভাব কাজের বেলায় কাকে বোঝাবে সে তার কষ্ট? সে এখনও বাচ্চা ছেলে, 26 বছর কি এসব করার সময়? এই সময়টা প্রেম টেম করে জীবন নষ্ট শেষ করে দেওয়ার সময়। অবশ্যই প্রেম ইরফানের হয়নি আজ অবধিও। কেন হয়নি ইরফান জানে না। একটাকে একটু ভালো লেগেছিল, সে তো পাত্তাই দিল না। দেখলেই কাঁপাকাঁপি কান্নাকাটি শুরু করে দিত, যেন ইরফান খলনায়ক ওড়না টেনে ধরেছে তার। যত সব ন্যাকামি। ওই সব ন্যাকা মেয়েরা একটু সুন্দরী হয়ে মনে হয় ইরফান মিজে ওদের রিয়াকশন সইতে না পেরে দেবদাস হয়ে যাবে। ইরফান বাঁকা হাসে। খোঁজ নিয়ে জেনেছে রিম্পির বিয়ে ঠিক হয়েছে এক পেট মোটা সরকারি চাকরিজীবীর সাথে। বেশ হয়েছে, ওইসব ন্যাকা মেয়েদের অমন কাকুদের সাথে সংসার করাই হোক যত সব। ইরফানের মুখভঙ্গি হঠাৎ গম্ভীর হয়ে যায়। মেয়েটা কত কিউট ছিল, কত ভদ্রনর্ম। ইরফানের জীবনে এমন একটা মেয়ে আসলে পুতুলের মতো সাজিয়ে রাখত শোকেসে। দিনে 2-3 বার নামে চুমুটুমু খেয়ে আবার সাজিয়ে রাখত যত্নে। বুঝল না গাধি। ইরফান হুট করে গালি দেয় রিম্পিকে। হারামজাদির কপাল খারাপ, আসল হিরো চিনল না। এখন যা ওই পেট মোটা কাকুর ভুঁড়িতে তবলা বাজা গিয়ে যত সব। আমি বান্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি। গান ধরেছে ইরফান। মির্জাবাড়ির পকেটে অভদ্র ছেলেটি এক আর একমাত্র গুণ। তার গানের গলা চমৎকার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরটাকে নেড়েচেন ইরফান ঘর থেকে বেরোন। তার ড্রেসটা পেয়েছে, কফি খাবে সে। ইনশিয়া ঘরের সামনে এসে দাঁড়াতেই তার পা থেমে যায়। ইনশিয়া ফোনটা সেই তখন থেকেই বেজে যাচ্ছে, এখন আবার রিং হচ্ছে। ঘরের দরজা খোলা, এতে পাগলের মতো কে ফোন দিচ্ছে? কৌতূহল হয়ে ইরফান ইনশিয়াকে ডাকে। ঘরের ভিতরে কেউ নেই, বিছানার ওপর ফোনটা বেজে যাচ্ছে। ইরফান হাত বাড়িয়ে ফোনটা তুলতে দেখে নাম্বারটা
হাইড করা। এক পলক দেখার সাথে সাথে পিছনে ইনশা সো মেরে নিজের ফোনটাকে ইরফানের থেকে কেড়ে নিয়ে রাগী দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। কর্কশ কণ্ঠে বলে, এভাবে আমার ফোন ধরেছিস কেন, অভদ্র? ইরফান সন্দেহের দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে বলে, তুই প্রেম করছিস? কী সব জাদা বলছিস? থতমত খেয়ে ইনশা বলল। ইরফান খ্যাপা কণ্ঠে বলে, হাইড করা নাম্বারটা কার বল, যার থাকুক। তুই আমার ফোন ধরলি কোন সাহসে সেটা বল। ইরফান গা ছাড়া ভাব নিয়ে ইনশার বিছানায় বসে বলো, তুই প্রেম করছিস? করলে বা তোর কি? আমার কি? বেশ তো কর, প্রেম টেম করে একটা ছ্যাঁকা খা, তারপর আমি সারা দিন গাইব কাকে যে ভালোবেসে আঘাত পেয়ে। ইনশা কপাল কুঁচকে ইরফানের দিকে তাকিয়ে বলে, তুই বের হ। প্রেম করছিস? তোর কি? আমার কিছু না, তবে বিশ্বাস হয় না তোর সাথে কে প্রেম করবে। তোকে তো সবাই আমার ছোট ভাই ভাবে। আর তুই সালোয়ার কামিজ পরছিস কেন? দেখতে এসেছে তোকে? এই যা তো। তেতে উঠে ইনশিয়া। ইরফানের জলা শক্ত হয়ে যায়। সে উঠে দাঁড়িয়ে পুনরায় খ্যাপা কণ্ঠে বলে, এসব লুকোচুরি করে পার পাবি না। উল্টোপাল্টো কিছু করলে বড় বাবা আর দাদানের কানে দেব না। আমি কল্লা ধরে একটা আছাড় মারব, মাথায় রাখিস। এই আগে তুই নিজেকে শোধরা, যা এখান থেকে। মেজাজ খারাপ করিস না। এত বড় ভাই সাজতে হবে না। দাদান আছে আমাকে শাসন করার জন্য। ঠেলতে ঠেলতে ইরফানকে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে দেয় ইনশিয়া। ইনার 5 বান্ধবী এসেছিল আরও একটা গুরুত্বপূর্ণ কাজে, আর সেটা হলো এইবারই বড়দের ইনায়া ট্যুরে যাওয়ার ব্যাপারে রাজি করাতে। সন্ধ্যা নাগাদ সবাই মিলে অপেক্ষা করছে স্বামী নিয়াসা আর ইসমান মির্জার মুখোমুখি হবার। সবাই বদ্ধপরিকর হয়ে এসেছে, আজ পারমিশন নিয়েই ছাড়বে। কিন্তু না না, ইসমান মির্জা আর না স্বামী নিয়াসায় কেউ পারমিশন দিল না। সবাই মনক্ষুণ্ণ হয়ে বাড়িতে ফিরে গিয়েছে। ইনায়া সেই সন্ধ্যা থেকে ঘরের দরজা বন্ধ করে রেখেছে, কারোর সাথে কথা বলছে না। পরই সন্ধ্যা নাগাদ চেম্বার থেকে ফিরে মেয়ের ওপর গজগজ করছে রাগে। এরই মাঝে ঋতুকে অনেক বুঝিয়ে সুজিয়ে ইয়ানাকে খাবার টেবিলে এনে বসিয়েছে। খাবার টেবিলে আজ ইয়ানার কোনো টু শব্দ নেই। নীরব নিস্তব্ধ পরিবারে শুধু চামচের টুংটাং আওয়াজ। ইনশিহার, ইরফান আর ইয়ানা কেউ নেই আজ ডিনার টেবিলে। আছে বাড়ির বড়রা। ইনায়া আর তার মন খারাপ। স্বামী নিয়াসার স্বভাবসুলভ খেতে খেতে ইনায়ার মুখের দিকে তাকিয়ে থেমে যায়। তারপর ইনায়াকে উদ্দেশ্য করে বলে, ছোট আম্মা। ইনায়া ভাতের প্লেটে হাতে নিয়ে বসেছিল, না বড় বাবা দিকে তাকায় না সাড়া দেয়। মেয়ের বেয়াদবি দেখে পরি গা রাগে কাঁপছে। স্বামীন পুনরায় বলতে থাকে, দেশের মধ্যে হলো চিন্তাভাবনা করে দেখতাম সবাই, কিন্তু নেপাল একটু বেশি আশা করে ফেললে না। কথাটা বলে স্বামী থামতে পারল না। তার আগে বিকট শব্দে ঝনঝন আওয়াজ হয়। সবাই হতকম্ব হয়ে খাবার রেখে মাথা তুলে তাকায়। ইনায়ার প্লেটটা মেঝেতে টুকরো টুকরো হয়ে পড়ে গেছে। ইনায়ার জীবনে প্রথম এমন দুঃসাহস দেখিয়েছে। সবাই হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। স্বামী শান্ত চোখে ইনায়াকে দেখছে। তখনই ইনায়া চেঁচিয়ে উঠে, বেশি আশা করে ফেললাম না বড় বাবা। আমাকে তো তোমরা কখনো আশা করতে দেওনি। সব কিছু তার আগে আমার সামনে এনে হাজির করেছ। যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো, আর যা আমি চাই তার কোনো দামই নেই তোমাদের কাছে। বন্ধুরা হাসে আমার ওপর। বড় আপা, আমি ব্রয়লার মুরগি, ফার্মের মুরগি, আমি ভুটকি, আমি চালের গুদাম। এই শব্দগুলো আমার জীবনে আছে। না আছে কোনো ট্যুর, না আছে কোনো স্বাধীনতা। কই, গত বছর আপু তো একা একা বন্ধুদের সাথে মালদ্বীপে গেল। তখন তো কেউ তেমন আপত্তি তোলনি যত আপত্তি আমার বেলায়। ইনায়া কেঁদে ফেলে। তার খুব অসহ্য লাগছে। কাঁদতে কাঁদতে বলে, বন্ধুদের সাথে ট্যুরে যাওয়া তো দূর থাক, সামান্য বন্ধুদের বাড়িতে যেতে হলে আমাকে কত জিজ্ঞাসাবাদ সম্মুখীন হতে হয়। আমার কাজ কি শুধু ভালো মার্কস এনে তোমাদের হাতে দেওয়া? এছাড়া কিছু চাওয়া থাকতে পারে না? ইটস 2050। বড় বাবা, আমার নিজের জীবনে কি স্বাধীনতা তোমার দিয়েছ? দেখেছ আমি সব চুপচাপ মেনে নিই, তাই সবসময় সব সিদ্ধান্ত গুছিয়ে দিয়েছ আমার উপরে।
তোমাদের পছন্দ সাবজেক্ট নিয়ে পড়েছি। আমার বন্ধু নির্বাচনে স্বাধীনতাটুকু আমাকে দেওনি। বড় বাবা সোশ্যাল স্ট্যাটাস দেখে বন্ধুত্ব করিয়ে দিয়েছ আমার। ইসমা মেয়ের দিকে তাকায়, শান্ত স্বরে বলে, বড়রা তোমার ভালোর জন্যে এত কনসার্ন দেখায় ইনু। ইনায়া উঠে দাঁড়ায়। ইসমা ততক্ষণে চেঁচিয়ে উঠে, বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। ইনায়া চুপচাপ খেতে বসো। ইনায়া পাপার কথা শুনল না, হন্তদন্ত হয়ে হেঁটে দোতলায় চলে যায়। পরি ততক্ষণে ছুটে গিয়ে রান্নাঘর থেকে খুন্তি নিয়ে আসে। আলো আর ঋতু হতকম্ব হয়ে তাকে আটকে দিয়ে বলে, করছো কি? ছাড়ো তোমরা আমায়। কত বড় সাহস ওর! ওর বড় বাবার সামনে প্লেট ভাঙে। ওই সব ফালতু মেয়েদের সাথে মিলেমিশে নষ্ট হয়ে গিয়েছে। নিজেকে ছাড়ি নিয়ে পরি দোতলায় উঠতে থাকে। ঋতু আর ইলহাম মির্জার ওপর উঠে পরীকে আটকাতে। ঘরে ঢুকে ইনায়া বিছানার উপর হয়ে শুয়ে পড়ে। এতক্ষণে উঁচু গলার কথাগুলো বলে সে হাঁপিয়ে উঠেছে। এদিকে পরি ওকে শিক্ষা দিতে খন্তি হাতে ইনায়া ঘরের মধ্যে পা রাখতে যাবে, তখনই ঋতু পেছন থেকে তার হাত টেনে ধরে বলে, একদম গায়ে হাত তুলবি না ওর, ও অনেক বড় হয়েছে পরি। ইনায়া ধরফরে উঠে বসে। মাম্মা তাকে মারতে এসেছে। সে চোখ বড় বড় করে দরজার দিকে তাকিয়ে আছে। পরি ঋতুর দিকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, ছাড়ো, লাই দিয়ে দিয়ে মাথা তুলেছ ওকে তোমরা। ওর কত বড় দুঃসাহস! ওর বড় বাবার সামনে প্লেট ভাঙে। ওকে আজ আমি ভুলও তুই ওকে মারবি না। সর এখান থেকে। ভাবি যাও তো। আমার মেয়ে, আমাকে বুঝতে দাও। সঠিক সময় সঠিক শিক্ষা দিতে হয়। পরি যা বলছি তুমি যাও। আমার মেয়ে, আমাকে বুঝতে দাও। ঋতু চমকে উঠে আহত গলায় বলে, তোর মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। ইলহাম এক টানে পরীকে দরজা থেকে সরিয়ে দিয়ে চোখ পাকিয়ে তাকায় তার দিকে। পরি কিছুটা অবাক হয়। ঋতু ভেজা চোখে পরীর দিকে তাকিয়ে আছে। ঋতু একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কান্না আটকে বলে, বাহ, এখন তোর মেয়ে হয়ে গেল। তোর মেয়ে। আর যখন তুই আর তোর বড় যা চাকরি করতিস, ইনশিয়া আর ইয়ানাকে আমি পেলে পুষে বড় করেছি। এই কোলে পটি করেছে, পরিষ্কার করেছি, এক হাতে ভাত খেয়েছি, আরেক হাতে ওদের সামলিয়েছি। তখন তো ওরা তোদের মেয়ে ছিল না পরি, আমারও মেয়ে ছিল। আর আজ বড় হয়ে গেছে বলে তোর মেয়ে, তুই বুঝবি। স্বামী ইসমাম আর আলো ঋতু চেঁচামেচিতে উপরে ছুটে আসে। পরি বোকার মতো তার মেজজায়ের দিকে তাকায়। একটা সিনক্রেট হবে নির্ঘাত। ঋতু বলতে থাকে, তোর বড় যা আজকাল তার মেয়েকে শাসন করছে খুব। আমি বাধা দিতে গেলে বলে ইনশা নাকি তার মেয়ে। কই, আমি তো কখনো বলি না ইহান ইরফান আমার ছেলে, বলি না তো। কেঁদে ফেলে ঋতু। পরি এগিয়ে এসে মেজজায়ের হাত ধরে বলে, ভাবি, আমি ওভাবে বলিনি। ইলহাম ধমকে উঠে পরীকে, তুমি কিভাবে বলেছ তা খুব বুঝতে পেরেছি। ছেলে মেয়ে ভাগ করছিস? তারপর ইসমামের দিকে তাকিয়ে ইলহাম বলে, ওই তোর বউ ছেলে মেয়ে ভাগ করছে, তা তুই বসে আছিস কেন? চল বাড়িটা ভাগাভাগি করি, চল। স্বামীন আর আলো একে অপরের দিকে তাকিয়ে আছে বোকার মতো। কি থেকে কি হয়ে গেল? ইসমাম পরীর দিকে তাকিয়ে ধমকের সুরে বলে, এসব কেন বলতেছো ভাবিকে? অন্যভাবে বলা যেত না? পরি অসহায়ের মতো ঋতুর দিকে তাকায়। সে মহা মুশকিলে পড়েছে। এখন কি করবে? ঋতু কান্না থামিয়ে একটা ধমক দিয়ে পরীকে ধাক্কা দিয়ে ইনার ঘরে ঢুকিয়ে দিতে দিতে বলে, যা, তোর মেয়ে না, শাসন কর, যা। পরি ঋতুর হাত দুটো ধরে বলে, ও ভাবি, আমি অমনভাবে বলিনি ভাবি। না, বলবি না কেন? অবশ্যই বলবি। তুই ইনায়াকে জন্ম দিয়েছিস, তোর মেয়ে। তোর বড় যা ইনশিয়াকে জন্ম দিয়েছে, ইনশিয়া তার মেয়ে। আমার কি? বুকে আলগে বড় করলে বুঝি আমার হলো ওরা? আলো হেসে ফেলে। মেজজায়ের মাথা হাত বুলিয়ে বলে, ওরে কি রাগ! ঋতু বড় জায়ের দিকে তাকিয়ে বলে, রাগ না ভাবি, মির্জা বাড়ি অর্ধশিক্ষিত মেজে বউয়ের রাগ আছে নাকি? রাগ যে ওসব তো থাকবে এ বাড়ির বড় বউ আর ছোট বউয়ের, যারা শিক্ষিত চাকরিজীবী। আমার কেন রাগ থাকবে? ইরফান আর ইনশিয়া চেঁচামেচি শব্দ যার যার ঘর থেকে বেরিয়ে আসে। ইরফানকে বেশ বিরক্ত দেখাচ্ছে। সবার মুখের দিকে তাকিয়ে বলে, ওঠে, সিরিয়ালের শুটিং চলছে নাকি এখানে? আমিও কাস্ট, আমার ডায়লগ কি?
ইনশিয়া পাশ থেকে বিরক্ত নিয়ে বলে, স্টপ ইট। শামিন এতক্ষণ সবার মুখের দিকে তাকিয়ে বলে উঠে, সবাই বলা হয়েছে, এবার আমি কিছু বলি। সবাই চুপ হয়ে যায়। শামিন ঋতুর দিকে তাকিয়ে বলে, কান্না থামাও, তুমি এবার পরীকে কষ্ট দিচ্ছ। ঋতু ভাসুরের কথা চুপ হয়ে যায়। তখনই কলিং বেল বেজে ওঠে। সবাইকে যার যার ঘর যাওয়ার নির্দেশ দিয়ে শামিন আর আলো নিচে নেমে আসে। দরজা খুলে দেখতে পায় দরজার বাইরে ইনায়া বান্ধবী রুশপি আর জুনি বাবা মা দাঁড়িয়ে, সাথে রুশপি আর জুনিও এসেছে। এই বাড়িতে ডাকাতি হয়েছে। প্রতিবেশীর বাড়িতে অনুসন্ধানের কাজ গেছে গোয়েন্দা। গত রাতে পাশের বাসা থেকে আপনার কোনো শব্দ শুনতে পেয়েছেন? প্রতিবেশী, না। গোলাগুলি, চিৎকার আর ওদের কুকুরটা চেঁচামেচি যন্ত্রণায় কিছু শোনা যাচ্ছিল না। এক ভদ্রলোকের 5 ছেলে। বড় ছেলের নাম ভাঙা, মেজো ছেলের নাম বাসি, ছোট ছেলের নাম পচা আর পরেরটার নাম মুদে এবং ছোটটার নাম পাংচার। একদিন ওদের বাড়িতে এক অতিথি এলো। তো ভদ্রলোক তাকে বললেন, আপনি এসেছেন, বসেন বসেন, ভাঙা চেয়ারটা নিয়ে আয়। অতিথি, না না, আমি বসবো না। ভদ্রলোক, আচ্ছা না বসুন, ভাত খাবেন তো? বাসি ভাত নিয়ে আয়। অতিথি, না না, জাস্ট খেয়ে এসেছি, খাবো না। ভদ্রলোক, কিছুই খাবেন না? তা হয় না। পচা, দই নিয়ে আয়। অতিথি, না না, দই খেলে আমার ঠান্ডা লেগে যায়, প্লিজ, আমি খাবো না। ভদ্রলোক, তা কি হয়, কিছু না হোক, অন্তত 1 গ্লাস জল তো খান। ওদের মুতে জল দে। অতিথি, আপনি থামুন মশাই। ভদ্রলোক, ইস, আপনি কিছুতেই খেলেন না, ভালো লাগছে না আমার। অতিথি, আমি চললাম, পরে আসবো। ভদ্রলোক, আপনি হেঁটে এসেছেন, আপনাকে কিন্তু আমি হেঁটে যেতে দেব না। পাঞ্চা, সাইকেলটা নিয়ে আয়। পৌনমি হাসছে তো হাসছেই। জামি সন্তুষ্ট পৌনমির দিকে তাকায়। পাশ থেকে স্বপন বিরক্ত হয়ে বলে, তুই আর তোর জোকস। ভাই মিশফা তোর সাথে ব্রেকআপ করে খুব ভালো করেছে। জামি লটকানো মুখ নিয়ে বলে, তোকে কে শুনতে বলল? আমি তো পৌনমিকে শোনাচ্ছি, দেখ ও হাসছে। পৌনমি হাসি থামিয়ে জামিকে বলে, জামি ভাইয়া, কিন্তু গত সপ্তাহ জোকস দুটো শুনিয়েছিলেন আমাকে। জামি বলল, তাই নাকি? কি বলো তাহলে? এভাবে হাসলে কেন? যেন এই প্রথম শুনলে এগুলো। পৌনমি বলে, না, হাসলে আপনার খারাপ লাগতো। আপনার সদ্য ব্রেকআপ হয়েছে ভাইয়া, বলবো? সাফওয়ান হেসে ফেলে। জামি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সবাই মজা ওড়াচ্ছ, ওরাও যত খুশি ওরাও। না না জামি ভাইয়া, আমি মজা ওড়াইনি। পৌনমি ছাপাই দিচ্ছে। ডাইনিং টেবিলে 6টা চেয়ার আজ দখল হয়ে গিয়েছে। প্রীতমের 3 বন্ধু জামি, সারফওয়ান, শুভ আজ প্রেরণার তরফ থেকে ডিনারের ইনভিটেশন পেয়েছে। প্রেরণা সবাইকে খাবার পরিবেশন করতে দিতে দিতে জামিকে বলে, জামি খাও তো, ওরা মজা ওড়ালেও বাকি থরি, ওসব কিছু না। অমন মিসফাক থেকে ভালো কেউ আসবে আমাদের জামিনের লাইফে। আপু, আপনি আমাকে খুব বোঝেন, আর কেউ বোঝে না। জানেন আমি প্রীতমকে কত হিংসা করি। ও আপনার মতো একটা বড় বোন আছে বলে। আমার তো নেই। মম আর ড্যাড তো আমাকে আগে আনলো দুনিয়াতে, তারপর ফুল স্টপ দিয়ে দিল। পুরোটা সময় নিজেরাই ঝগড়া করে কুলবানা পরিবার পরিকল্পনা করবে কখন? প্রেরণা শাড়ির আঁচলে মুখ চেপে নিশ্চুপ হাসে। প্রীতম জামিকে পাশ থেকে খোঁচা মেরে বলে, মুখে একটু লাগাম টান না। জামি বলে, ব্রোকেন ফ্যামিলি ছেলে আমি আপু, বাবা মায়ের ডিভোর্স হয়নি, তবু ব্রোকেন ফ্যামিলি বলা চলে। রোজ রোজ মম ড্যাড মধ্যে ঝামেলা দেখে দেখে ডিপ্রেসড হয়ে ডিপ্রেশন কমাতে খাওয়া শুরু করলাম। আজ এই হাল, গার্লফ্রেন্ড টেকে না। ড্যাডের প্রচুর টাকা ছাড়া আমার লাইফে কিছু নেই। জোগাড়ি করে সবাইকে বিনোদন দিই। আচ্ছা, আমি কি বেশি কথা বলি আপু? মোটে না। আপনি আমার বড় বোন হলে লাইফে আর কিছুই চাইতাম না। প্রেরণা বলে, জামি আমি তোমার বড় আপু, ঠিক আছে? এ কথাটা 3 বার বলুন। প্রেরণা অবাক হয়ে হেসে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার বড় আপু, তোমার বড় আপু, তোমার ও বড় আপু, ঠিক আছে। আপনি যখন আমার বড় আপু, তাহলে এবার আমার কথাটা রাখতেই হবে। প্রীতমে ট্যুরের সব খরচ আমি দেব। প্রেরণা মেলান হেসে জামির প্লেটে
কাবাব তুলে দিয়ে বলে, এটা হয় না জামি, তুমি কেন দেবে? আমার ভাই জীবনে প্রথমটুকু শখ করেছে, ও নিজের ইনকাম করছে, ও কেন নেবে? তার মানে আপনি পারমিশন দিয়ে দিলেন ওকে ট্যুরে যাওয়ার জন্য? প্রেরণা হেসে বলে, আর 1 বছর ব্যাচেলার আছো, যাও ঘুরে এসো বন্ধুরা মিলে, সামনে বছর না হয় স্ত্রী সহ যাবে। প্রীতম, জামি, শুভ, সাফওয়ান একে অপরের দিকে উচ্ছ্বাসিত হয়ে তাকায়। জামি তড়াক করে লাফিয়ে উঠে একটা চেয়ার টেনে প্রেরণাকে বলে, বসুন আপু। প্রেরণা বসতে বসতে বলে, কেন? শুভ প্রেরণাকে খাবার সার্ভ করে দেয়। সাফওয়ান বলে, আপনি কত ভালো আপু, ইউ ডিজার্ভ এ কুইন ট্রিটমেন্ট। প্রেরণা হাসছে, বলে, তোমরা সবাই পাগল। জামি বলে, তাহলে এই খুশিতে আরেকটা জোকস হয়ে যাক। শোনো সবাই, হয়েছে কি, নতুন ছাগলের মধ্যে ঝগড়া শুরু হয়েছে আকাশের সূর্য নিয়ে। এক ছাগল বলে এটা আগুনের গোলা, আরেক ছাগল বলে না এটা চাঁদ। তাদের ঝগড়া শেষ পর্যন্ত মারামারিতে গিয়ে ঠেকল। এমন সময় সেখানে এক পথচারী এসে হাজির হলো। দুই পাগলি পথচারীকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো, এটা কি আগুনের গোলা না আকাশের চাঁদ? পথচারী কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি তো এই পাড়া থাকি না, তাই ঠিক বলতে পারবো নি।